বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই আন্দোলনের পর যে সংস্কারের অঙ্গীকার করা হয়েছিল তা বাস্তবায়ন নিয়ে এখন প্রশ্ন তৈরি হয়েছে। ক্ষমতাসীন দলের কিছু অবস্থান সেই অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তার দল সরকারকে ভালো কাজে সহযোগিতা করবে বলেও উল্লেখ করেন। তবে অন্যায় দেখলে সংসদ ও রাজপথ দুই জায়গাতেই প্রতিবাদ জানাবে। জুলাই অভ্যুত্থানের সহস্রাধিক মানুষের জীবন, ৩০-৪০ হাজার মানুষ আহত হলো, রক্ত দিল, ক্ষত বিক্ষত হলো। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে ১৮ কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা একটা নতুন রাষ্ট্র, ইনসাফপূর্ণ, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমাজ আমরা গঠন করব। নতুন বাংলাদেশের পক্ষে একটা জাগরণ তৈরি হলো। সেই জন্য যে জুলাই চার্টার, জুলাই সনদ তৈরি হলো, সেখানেও বিএনপি সহ আমরা সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে কিন্তু জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা জুলাই চার্টারে স্বাক্ষর করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য এবং দুঃখ নিয়ে আমাদের দেখতে হচ্ছে যে যারা এই জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি, যারা জুলাই সনদের স্বাক্ষরকারী সরকারি দল বিএনপি ক্ষমতায় গিয়ে সরকার গঠন করলেন, মন্ত্রিসভা করলেন, আগামী 12 তারিখে পার্লামেন্টের অধিবেশন ডাকা হয়েছে, সেই অধিবেশন এখনো শুরু হয়নি। তার আগেই যেসব কথাবার্তা বলছেন, রাজনীতির যে নতুন ডাইমেনশন তারা তৈরি করেছেন, একদিকে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন কি করবেন না, জাতির সামনে তাদের ভূমিকায় সেই প্রশ্ন দেখা দিয়েছে। তারা বলছেন সংবিধান সংস্কার পরিষদের শপথ আমরা নেব না, ওনারা নিলেন। অর্থাৎ জুলাই চার্টারে পরিষ্কার উল্লেখ করা আছে, যাতে ওনারা এবং আমরা সবাই স্বাক্ষর করেছি যে দুইটা শপথ দিতে হবে নির্বাচিতকে। একটা হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য, তার কাজ হবে প্রথম অধিবেশনেই জুলাই সনদকে, যেটা গণভোটে আজ যুক্ত হলো, সংবিধান সংস্কার আদেশ প্রেসিডেন্ট জারি করেছে, আইনে ভিত্তি হয়েছে, এটা এখন সংবিধান সংস্কার পরিষদে অনুমোদিত হবে এবং সংবিধানের তফসিলে সেটা অন্তর্ভুক্ত হবে। সেকেন্ড আরেকটা শপথ হবে নর্মাল জেনারেল অ্যাসেম্বলিতে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে, তার এমপি হিসেবে শপথ দেবে। দুটো শপথ। জামাত ইসলাম এবং 11 দলের ঐক্যের লোকেরা কিন্তু দুটো শপথ নিয়েছে, কিন্তু দুঃখজনক হচ্ছে বিএনপির লোকেরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য শপথ গ্রহণ করে। তাহলে এই কথা যদি দেশের মানুষ প্রশ্ন করে যে আপনারা আপনাদের করা ওয়াদা, আপনাদের স্বাক্ষর করা জুলাই সনদকে আপনারা অস্বীকার করবেন, তাহলে কি আপনারা এই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে জাতির যে আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের সন্তানরা রক্ত দিল, আপনাকে তার থেকে অন্যদিকে কর্তৃত্ববাদী সরকার দিকে হাঁটছেন? তাহলে আমরা এটা মনে করে দিতে বাধ্য হব, কর্তৃত্ববাদী সরকারের কি পরিণতি হয় 24 আগস্টের বিপ্লব থেকে আপনাকে সেখান থেকে শিক্ষা নিতে হবে। গত 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে গুরুতর প্রশ্ন তুলে গোলাম পরোয়ার অভিযোগ করেন, ভোট গ্রহণ চলাকালে বড় ধরনের অনিয়ম চোখে না পড়লেও ভোট গণনা, ফলাফল প্রস্তুত ও প্রচারের মাঝামাঝি সময়েই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যা একজন উপদেষ্টার বক্তব্যে প্রকাশ পেয়েছে। এবারের নির্বাচনটা ছিল বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক ঘটনা। আমরা অনেক নির্বাচন তো করেছি এবং দেখেছি, কিন্তু জনগণ যে কিভাবে দাঁড়িপাল্লার পক্ষে জোয়ারের মতো নেমেছিল, বিস্ময়ের ব্যাপার। আমরা যারা প্রার্থী ছিলাম আর আপনারা যারা ভোটে কাজ করেছেন, আমার মনে আপনারাও এত কল্পনা করেন ভোট আমরা পাবো, জিতে আমরা ইনশাল্লাহ যাবো, কিন্তু এত পরিমাণ ভোট হবে এটা অনেকেই কিন্তু আমরা কল্পনা করতে পারি। আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে বড় এবারের নির্বাচনের বিশেষত্ব হলো জামাত ইসলামী করে না, দাঁড়িপাল্লার স্লোগান কোনোদিন দেয়নি, এমন হাজার হাজার লোক এবার দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য কিন্তু কাজ করেছে। করেছে কিনা বলেন? নারীরা, যুবকরা, কোন দল করে না, জোয়ারের মতো তারা দাঁড়িপাল্লার পক্ষে। এবং শেষের দিকে 3-4 দিন আগে বা সপ্তাহখানেক আগে থেকে দেশব্যাপী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে যে কি জোয়ার তৈরি হলো, গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে যারা চোখ রেখেছেন, এবং নির্বাচনের 2 দিন আগে ছুটি দিয়ে ভোট দেওয়ার জন্য ঈদের ছুটির মতো রাজধানী ছাড়ছে, ট্রেনের ছাদে, বাসের ছাদে দাঁড়িপাল্লার স্লোগান দিতে দিতে তারা বাড়িতে ফিরেছে। যে দৃশ্য বাংলাদেশের মানুষ কোনোদিন দেখে। ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে, উৎসব মুখর পরিবেশে যাচ্ছে, বাধা হচ্ছে না, মারামারি হচ্ছে না, ভোট ভালো হচ্ছে, আমরাও স্বীকার করি।
কিন্তু এবার ইঞ্জিনিয়ারিংটা হয়েছে আলাদা স্টাইল। ভোটের সময় যাতে বোঝা না যায়, ভোটের পরে গণনা, বান্ডিল বান্দা, রেজাল্ট শিট তৈরি করা, ঘোষণা এবং মিডিয়া প্রচার করা, এই মাঝখানে দফায় দফায় সুযোগ মতো, বিশেষ করে অল্প ভোটের ব্যবধানে যেসব আসনে 11 দলের প্রার্থীরা কাছাকাছি এসে গেছিলেন তাদেরকে উপর থেকে সিদ্ধান্ত নিয়ে হারিয়ে দেওয়ার ব্যবস্থা করা। তারা এই প্রশ্নের জবাব তো সরকার দিতে পারেনি, ইলেকশন কমিশনও দিতে পারেনি যে রাত 9:30 থেকে 10টা পর্যন্ত কিন্তু সারা দেশ থেকে ফলাফল আসতেছে। যারা আপনারা টেলিভিশনে চোখ রেখেছেন, মিডিয়াতে চোখ রেখেছেন, সব জায়গা থেকে 11 দলের লোকদের খালি বিজয়ের খবরই খালি আসতেছে। মানুষ মনে করছিল যে মেজরিটি আসনে 11 দল কিন্তু সরকার গঠনের মতো জায়গায় চলে যাচ্ছে। হঠাৎ করে সম্প্রচার বন্ধ হয়ে গেল, আর মিডিয়াতে কোনো খবর আসে না। কেন বন্ধ হলো? এই বন্ধ থাকাকালীন কি রহস্যের জন্ম দেওয়া হলো, এর ব্যাখ্যা আমরা চেয়েছি। আমরা আদালতের শরণাপন্ন হয়েছি, আমরা ইলেকশন কমিশনে রিটার্নিং অফিসারের কাছে পিটিশন দিয়েছি। সরকার একটা ইলেকশন ট্রাইব্যুনাল করেছে। আমাদের এই সমস্ত আসনে যতটা সম্ভব আমরা সেখানে রিট দাখিল করার প্রস্তুতি নিয়েছি। কিছু রিট দাখিল হয়েছে, সামনে হিয়ারিং হবে। আমরা এটার উপরে নির্ভর করবো না ঠিকই, কিন্তু জাতির কাছে আসল সত্য প্রকাশিত হবে। আমরা মহান আল্লাহ তাআলা তার বান্দার জন্য, তার এই দ্বীনি আন্দোলনের জন্য যা ফয়সালা করবেন, আল্লাহর গোলাম হিসেবে আমরা এটার উপরে ইয়াকিন রাখি, নিশ্চয় আল্লাহ এর মধ্যে কোনো ভালো রেখেছেন, এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন। ইমানদারের উচিত তাতে সন্তুষ্ট থাকা, তাহলে আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকবেন। এবং সোমবার খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খুলনা জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য, খুলনা জেলা আমির মাওলানা ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা 6 আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও হিন্দু মহাজোটের খুলনা জেলা সভাপতি কৃষ্ণ নন্দী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।